অ্যাকর্ড অ্যালায়েন্স এসে যেভাবে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সেফ হিসাবে আমাদেরকে তৈরি করেছে, আমাদেরকে সহযোগিতা করেছে, আমরাও ইনভেস্ট করেছি, আমরাও শ্রম দিয়েছি, অনেক অনেক কষ্ট করেছি, সেই প্রেক্ষাপট থেকে আমাদের একটা বড় একটা ব্র্যান্ডিং হয়েছে। সাথে সাথে আমি মনে করি যে আমরা আগামী দিনে বাংলাদেশের যত ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলোতে আমরা শ্রমিকের অধিকার, পরিবেশের জন্য যে সুরক্ষা, এইগুলোর ক্ষেত্রেও আমরা মানে সাস্টেনেবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকেও আমরা চ্যাম্পিয়ন হতে চাই, পৃথিবীর বুকে আমরা এটা করতে চাই। অটোমেশনে আমরা দেখি যে আমার প্রোডাক্টিভিটি বাড়ছে কিনা। সেকেন্ড হচ্ছে যে কোয়ালিটিটা আমি এনশিওর করতে পারছি কিনা। যদি আমার অটোমেশনের প্রোডাক্টিভিটি বাড়ে আর কোয়ালিটি যদি আমার ইমপ্রুভ করে, তখন কিন্তু আমরা অটোমেশনে আমরা ইনভেস্টমেন্ট করার জন্য ইন্টারেস্টেড হচ্ছি। চায়না এবং যুক্তরাষ্ট্রের যেই ট্যারিফ যুদ্ধ, সেখানে যে আমরা কিছু বেনিফিট নিব, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এর থেকে খুব বেশি বেনিফিট আমরা এখান থেকে নিতে পারবো না। কারণ হচ্ছে যে আমাদের এক্সিস্টিং যেই অর্ডারগুলো আছে সেটাই আসলে তোলার মতো আমাদের এখন তো মানে আমরা সেই সক্ষমতাগুলো দিন দিন হারিয়ে ফেলছি। কারণ আমাদের যে ধরনের সক্ষমতাটা ছিল, যে ক্যাপাসিটিগুলো ছিল, সেই ক্যাপাসিটিটা আমরা পুরোপুরি ইউজ করতে পারতেছি না, নানা কারণে, আমাদের ইন্টারনাল নানা কারণে। তো আমি মনে করি যে এই চায়নার এই যেই সুযোগটা আমরা পাবো, সেটার কিছু অংশ আমরা হয়তো ব্যবহার করতে পারবো। আমি একটা উদাহরণ দিতে পারি আমাদের ফ্যাক্টরির ক্ষেত্রে। সেটা হলো যে আমরা রিসেন্টলি আমাদের একটা ব্র্যান্ড, ক্যানাডিয়ান একটা ব্র্যান্ড আমাদের সাথে কিছু অর্ডার, তাদের চায়নার থেকে অর্ডার আমাদের এখানে মুভ করতে চাচ্ছে। কিন্তু তাদের যে ফেব্রিকের কোয়ালিটি, যেই ফেব্রিকটা তারা টিপিক্যালি ব্যবহার করে, সেই ধরনের ফেব্রিকটা করার মতো বাংলাদেশে আসলে ক্যাপাসিটি নেই। মানে অর্থাৎ আমরা হয়তো এই ফেব্রিকগুলো কখনো হয়তো ডেভেলপই করিনি, বা এই ধরনের ফেব্রিকের জন্য যেই ধরনের আমাদের ইনভেস্টমেন্ট দরকার, যেই ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট দরকার ছিল, সেগুলো আমরা করতে পারিনি। যার কারণে হয়েছে কি, আমরা ওই অর্ডারটা করার জন্য আমাদের একটা নিজস্ব হয়তো সুইংয়ের পার্সপেক্টিভ থেকে আমরা হয়তো তাদেরকে স্পেস দিতে পারবো, কিন্তু ওই ফেব্রিকটা করার জন্য যে ধরনের টেকনিক্যাল এক্সপার্টাইজ দরকার, সেই টেকনিক্যাল এক্সপার্টাইজটা কিন্তু আমাদের নাই। তো আমরা যেটা করছি, আমরা বলছি যে ঠিক আছে, আমরা চায়না থেকে হয়তো আমরা ফেব্রিকটা নিব, যেহেতু আমাদের ওই সুবিধাটা আমরা পাবো। আমরা যদি ফেব্রিকটা নিয়ে আসি, আমরা এখানে সেলাই করলাম, কিন্তু পরবর্তীতে এই ফেব্রিকগুলো আমরা নিজেরা ডেভেলপ করার চেষ্টা করব। এই যে ট্রানজিশন টাইমটা, এই ট্রানজিশন টাইমটা যদি আমরা ঠিকমতো ধরে রাখতে পারি এবং এই বায়ারদেরকে যদি প্রপারলি সার্ভিসটা দিতে পারি, আমি মনে করি ইন দ্য লং রান আমরা অনেক বেশি অর্ডার এখানে মুভ করার সুযোগটা পাবো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইন্টারনালি আমাদের যদি গ্যাসের সাপ্লাই যদি ঠিক না থাকে, আমার যদি ওয়ার্কার আনরেস্ট যদি থাকে, আমি যদি অন্যান্য ইন্টারনাল যেই মানে আমার গ্রিভেন্সগুলো আছে, এগুলো যদি আমরা যদি প্রপারলি অ্যাড্রেস করতে না পারি, আমরা কিন্তু সামনে এই সুযোগগুলোকে আসলে প্রপারলি অ্যাড্রেস করতে পারবো না। এবং আপনি জানেন যে আমাদের যে কম্পিটিটর কান্ট্রি, ধরেন ভারত বলেন, ভিয়েতনাম বলেন, ইভেন পাকিস্তান, এইসব জায়গাও কিন্তু এই অর্ডারগুলো মুভ করার জন্য কিন্তু মানে একেবারে আমি বলবো যে ওরা একদম প্রস্তুত এইগুলো মুভ করার জন্য। এবং ইন্ডিয়াও কিন্তু দেখবেন আপনি যে তারা কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, তাদের ইনভেস্টমেন্ট কিন্তু এমনভাবে তৈরি করতেছে যেখানে এই অর্ডারগুলো কিন্তু ইজিলি সেখানে মুভ করবে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে পরবর্তী সোর্সিং ডেস্টিনেশন যদি বলি, সেটা কিন্তু আপনার ইন্ডিয়াতে অনেক বেশি মুভ করবে, যতটা না আমাদের আসলে নেওয়ার সুযোগ ছিল, শুধুমাত্র ইন্টারনাল আমাদের যে প্রবলেমগুলো আছে এইগুলোর কারণে। এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে আলহামদুলিল্লাহ আমরা খুব সাকসেসফুলি এই যে ছোট অর্ডারগুলো, একটু হাই ভ্যালু আইটেমের যে অর্ডারগুলো নিয়ে আমরা কাজগুলো করছি অনেক দিন থেকে, এটা সাকসেসফুলি আমরা অপারেট করছি। এবং আমরা খুবই আশাবাদী যে আমাদের এখানে এই ধরনের অর্ডারগুলো অনেক বেশি আসলে ইনকোয়ারি আমাদের আসতেছে। আমরা কিন্তু নিয়মিত এটা করছি এবং এটা আমি বলবো যে আমাদের ফিসক্যাল যে গ্রোথ আছে, এখানেও দেখতেছি যে আমাদের প্রতি বছরই আমাদের অর্গানিক্যালি আমাদের কিন্তু অনেক গ্রোথ আমরা দেখতে পাচ্ছি আর কি। কারণ এটা ডিমান্ডটা গ্লোবালি অনেক বাড়ছে আগের থেকে। যেমন আপনি দেখবেন যারা ভলিউম অর্ডার নিয়ে যারা কাজ করতো, যেসব ব্র্যান্ডগুলো, তারাও কিন্তু এখন এই স্মল সাইজ অর্ডারগুলো নিয়ে কিন্তু কাজ করতে যাচ্ছে। আমি আপনাকে বলি, আমাদের এখানে H&M আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড। H&M'েরও তাদেরও কিছু নিশ জায়গা আছে, যেটা হাই ভ্যালুর আইটেম আছে, যেগুলো করার জন্য কিন্তু আমরা মানে ইন্টারনালি আমরা প্রস্তুত, বা কিছু অবকাঠামোর কারণে, কিছু ইস্যুর কারণে আমরা হয়তো এখনও অনবোর্ড হতে পারছি না। এই জন্য ভালো ভালো কিছু ব্র্যান্ড আছে যেখানে কিন্তু এখনও আপনি যদি আপনার বিজনেস মডেলটাকে ওইভাবে সাজাতে পারেন, এখানে কিন্তু হিউজ অপরচুনিটি আছে এবং প্রাইস কিন্তু অনেক ভালো প্রাইস পাওয়ার সুযোগ আছে। এন্ড অফ দ্য ডে আপনি কতটুকু প্রফিট করলেন সেটাই কিন্তু আসলে সব কিছু। যদি আপনি প্রফিট করতে না পারেন, আপনি আসলে
পিপল এবং প্ল্যানেটের জন্য আসলে কাজ করতে পারবেন না। দিন শেষে প্রফিটটাই সব কিছু। সুতরাং আপনার ফ্যাক্টরিকে সাস্টেনেবল করতে হলে আপনাকে আপনার যেই মানুষগুলো আপনার কোম্পানিতে কাজ করে তাদেরকে দেখভাল করা, তাদের জন্য মানবিক একটা পরিবেশ তৈরি করে দেওয়া, এইটা যেমন জরুরি। আপনি আপনার পরিবেশ বান্ধব আপনার ফ্যাক্টরিটা অপারেট করবে। আপনি যেই এলাকাতে আপনার ফ্যাক্টরিটা আপনি অপারেট করছেন সেই ফ্যাক্টরির আশেপাশের নদীগুলো দূষিত হবে না, সেইখানের বায়ু দূষিত হবে না, সেখানের মাটি দূষিত হবে না, সেটার নিশ্চয়তা আপনি তখন দিতে পারবেন যখন আপনি প্রফিট করতে পারবেন। আমাদের ফ্যাক্টরিটার সামনে জিরো লিকুইড ডিসচার্জ ফ্যাসিলিটি হিসেবে আমরা তৈরি করছি। আমাদের ফ্যাক্টরি থেকে এক ফোঁটা পানিও বাইরে যাবে না, মানে সব পানিটাই ভিতরে ঘুরতে থাকবে। মানে এটা ক্লোজ লুপ সার্কেল বলা হচ্ছে, যে আমরা ফ্যাক্টরির ভিতরে যত ওয়েস্ট ওয়াটার তৈরি হবে সেই ওয়েস্ট ওয়াটারকে রিসাইকেল করে আমরা ব্যবহার করতে থাকবো। তো এই ধরনের যখন চিন্তা ভাবনাগুলো দিয়ে আপনি যখন একটা পরিবেশ বান্ধব, আপনি যখন একটা শ্রমবান্ধব যখন একটা কারখানা তৈরি করবেন, আপনার প্রফিটেবিলিটি অন দ্য আদার হ্যান্ড কিন্তু আপনার কাছে আসবে। তো এইটাই হলো এই বিজনেসের মডেল, এবং এটা আমি মনে করি যে সবার আসলে এটা প্র্যাকটিস করা উচিত। আপনি যে অটোমেশনগুলোর কথা বলছেন সেগুলো আসলে প্র্যাকটিক্যালি হলো আসলে তৃতীয় শিল্প বিপ্লবের অনুষঙ্গ কম্পোনেন্ট। চতুর্থ শিল্প কম্পোনেন্টগুলোর ভিতরে যাওয়ার আগে আসলে যেই ফিজিক্যাল যেই চেঞ্জেসগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে আসা দরকার ছিল সেগুলো কিন্তু আসলে আমরা এখনও প্রপারলি কিন্তু অ্যাডপ্ট করতে পারিনি। কারণ এখানে একটা বড় ইস্যু ছিল যে ইনভেস্টমেন্টটা বেশি লাগে। আমরা সবসময় চিন্তা করতাম যে এই মেশিনগুলো যদি আমি নিয়ে আসি, যে তার থেকে আমাদের যদি ধরেন হিউম্যান ইন্টারভেনশন বেশি থাকে, আমাদের কস্ট কম হবে। কারণ আমাদের এখানে লেবারের যেই লেবার মার্কেটটা অনেক বেশি কম্পিটিটিভ অন্যান্য মার্কেট থেকে, সেই হিসাবে আমাদের ইনভেস্টমেন্টটা কম ছিল। কিন্তু এখন কিন্তু দিন শেষে কিন্তু তা হচ্ছে না। আমার লেবার মার্কেট কিন্তু মানে আমাদের এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। কিছু অটোমেশন আসছে যেখানে কোয়ালিটি এনশিওর করতেছে, কিন্তু হিউম্যান যেই এফোর্টটার কারণে যেই ধরনের প্রোডাক্টিভিটি ছিল সেই প্রোডাক্টিভিটি অনেক সময় দিচ্ছে না। সেই কারণে অনেক সময় আছে অনেক মেশিন কিন্তু আমরা অ্যাডপ্ট করতে পারতেছি না। লেটস সে আপনাকে আমি কিছু ভিডিও দেখাতে পারবো যেখানে ধরেন একটা টি শার্টের বটম হেম করে অটোমেটিক মেশিন, সেখানে ওই অটোমেটেড মেশিনটা দাম ধরেন লেটস সে $15,000-20,000, কিন্তু সে ঘন্টায় ধরেন 150 থেকে 180 পিস বটম হেম করতে পারে। অথচ একজন শ্রমিক সে কিন্তু 250-300 পিস পর্যন্ত বটম হেম করতে পারে। তাহলে আমার কিন্তু মানে প্রোডাক্টিভিটি বাড়তেছে না। ওটার মধ্যে একটাই শুধু লাভ, এই 180 পিস একদম কারেক্টলি সুন্দর ওয়েতে সুন্দরভাবে ধরেন বটম হেমটা তৈরি হয়ে যাচ্ছে। এখন আপনি চিন্তা করে দেখেন যে ওই মেশিনটা আমি কিনবো কি কিনবো না। কারণ আমার যে একজন শ্রমিক সে কিন্তু তার প্রোডাক্টিভিটি চিন্তা করে সে কিন্তু বেশি প্রোডাক্টিভিটি দিচ্ছে, ওই মেশিনটা দিচ্ছে না, তখন আমি একটু হয়তো পিছিয়ে আসবো। অনুরূপভাবে অনেক জায়গায় আছে, অনেক ধরনের ছোট ছোট কাজ আছে। যেমন ধরেন আমরা একটা লেটেস্ট কিছু কাজ করতেছি, ধরেন এক ধরনের প্যাচ, ধরেন রাউন্ড শেপের একটা প্যাচ আপনি একটা জায়গায় বসাবেন, ধরেন আপনি একটা বডিতে বসাবেন, সেটার জন্য অটোমেটেড ধরেন প্যাটার্ন সুয়ার মেশিন আছে। আপনি যদি এটা হিউম্যান দিয়ে করতে যান, মানুষ দিয়ে যদি আপনার শ্রমিক দিয়ে করতে চান, এর কোয়ালিটি কখনোই ঠিক হবে না। তখন আমরা কি করতেছি, তখন আবার ওই মেশিনটা কিনে ফেলতেছি। কারণ আপনি হিউম্যান মানে এফোর্ট দিয়ে যত বেশি প্রোডাক্টিভিটি থাকবে না কেন, কোয়ালিটি এটা ভালো হচ্ছে না। সুতরাং আমার যদি 20 পিস কোয়ালিটি কমও হয় বা 50 পিস কোয়ালিটি যদি মানে প্রোডাকশন যদি কমও হয়, আমার কোয়ালিটির জন্য আমি ওই মেশিনটা কিনতেছি। তো এটা নির্ভর করতেছে আসলে আপনার যেই প্রোডাক্টটা করতেছেন তার উপরে নির্ভর করতেছে, তার প্রোডাক্টিভিটি, কোয়ালিটি এবং টোটাল ওভারঅল ইফিসিয়েন্সি, এগুলো নিয়েও কিন্তু অনেকগুলো বিষয় আছে। এগুলোর উপরে নির্ভর করতেছে যে আপনি আসলে এটা কিভাবে আপনি অটোমেশনটা করবেন। অনেক ধরনের অটোমেশনের ট্রান্সফরমেশনও করতেছে। আমরা কয়েকদিন আগে একটা মেশিন কিনলাম, সেটা হলো যে ধরেন একটা প্লেন সুইং মেশিন, সেটার ভিতরে এক ধরনের সেন্সর দেওয়া আছে। সেন্সরটা হলো এরকম, নর্মালি যেটা হয় যে একটা ফিড ম্যানুয়ালি আমাদের কিন্তু উঁচু নিচু করতে হয়। যখন ধরেন একটা কাপড়ের একটা জায়গায় উঁচু আছে, একটা জায়গায় নিচু আছে, ধরেন একটা সেলাই যেখানে কাপড় একটা পাতলা, কিন্তু সেলাইয়ের এমন একটা জায়গা আছে যেখানে অনেক উঁচু হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তখন ওই মেশিনটা কিন্তু অটোমেটিক সে ওই থিকনেসের উপর বেস করে সে তার ফিটটা আপ ডাউন করতেছে। তখন হয় কি, ওইখানে যে ধরেন একটা অনেক সময় স্টিচ ছিঁড়ে যায় বা ধরেন কোয়ালিটি ঠিক থাকে না, তখন আমরা এই মেশিনগুলো কিনতেছি, কারণ তাতে আমার কোয়ালিটিটা ঠিক থাকতেছে এবং যারা শ্রমিক তার অটোমেটিক সে কিন্তু কাজটা করতে পারতেছে। এই ধরনের জায়গাগুলোতে কিন্তু এখন ইনভেস্টমেন্টে কিন্তু আমরা করছি। সবই নির্ভর করতেছে অটোমেশনটা আসলে পারপাসফুলি এন্ড অফ দ্য ডেতে আপনি রেজাল্ট ওরিয়েন্টেড কিনা। যদি রেজাল্ট ওরিয়েন্টেড হয় তাহলে আমরা এগুলো করতে আমরা কোনো মানে কার্পণ্য করছি না আর কি। অটোমেশনের কারণে অনেকের ধারণা যে শ্রমিকের কর্মসংস্থান কমে যাবে কিনা, এটা একটা বড় একটা ইস্যু কিন্তু আমাদের মানে প্রচলিত আছে, সবাই এটাকে বলে। আমি মনে করি যে কোনোভাবেই শ্রমিকের কর্মসংস্থান এখানে কমবে না। কারণ হচ্ছে যে এই পোশাক শিল্পটা বিশেষ করে লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি, এখানে শ্রমিক আপনার লাগবে। অর্ডার বাড়লে আপনি যতই মেশিন বসান না কেন, মানুষ হিউম্যান ইন্টারভেনশন লাগবে এখানে কোনো আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন না। সুতরাং আপনি যখন গ্লোবাল হাবে যখন আপনি একটা ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসেবে যখন আপনি নিজেকে রিপ্রেজেন্ট করবেন,
আপনার অটোমেশনও লাগবে, এখানে কর্মসংস্থানও বাড়তে থাকবে।